জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে, যুদ্ধাপরাধী না হলে নির্বাচনে সমর্থন দেবে বিএনপি, মন্তব্য নেতাদের। দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন, বলছে আওয়ামী লীগ। কোন যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না। জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। বিএনপির দৃষ্টিতে তারা সবাই মুক্তিযোদ্ধা। জামাত ছাড়া বিএনপি অচল। ঐক্যফ্রন্ট নেতাদের জামায়াত বিরোধিতা জনগণের সঙ্গে প্রতারণা। সব মিলে যেটা হয় যে ঐক্যফ্রন্টের মাঝেই বিএনপিও আছে, জামাতও আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2 বছরের বেশি সাজা হলেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এমন রায়ের 2 দিন পরেই বিপরীত রায় আরেক বেঞ্চের। আপিলের সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। সারা দেশে আওয়ামী লীগের 281 এবং বিএনপির 696টি মনোনয়নপত্র দাখিল। নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতেই নকল নিউজ সাইট তৈরি করে বানোয়াট সংবাদ প্রচার জড়িত শিবির কর্মীরা। ব্রিফিংয়ে র্যাব। রাজধানী থেকে 2 জন গ্রেফতার। এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও মেয়ে সারিকাকে 4 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে, যুদ্ধাপরাধী না হলে তাদের সমর্থন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন। দলটির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতারও অভিযোগ করেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। এ সময় ধানের শীষের প্রার্থী হিসেবে জামায়াতের নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধী না হলে কাউকে মনোনয়ন দিতে সমস্যা নেই বিএনপির। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না। যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। বিএনপি 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনী খেলা যেতে আর কি হবে, সেটাতে একের পর এক ফাউল করতেছে তারা। এদিকে দুপুর 12টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপি অচল, তারা সমানভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির দৃষ্টিতে তারা সবাই মুক্তিযোদ্ধা। তাদের মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, কাজে তাদের মুক্তিযুদ্ধের ব্যাখ্যা হবে। জামাত ছাড়া বিএনপি অচল, তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে, একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার বড় নাম্বার 1 পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি। এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনী পরিবেশ ভালো থাকায় পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যারা জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের দল বলছে তারা কখনোই দেশে সুস্থ ধারার রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রকৌশলীদের আয়োজনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নির্বাচনের সময় ও পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। জামাত মুক্তিযোদ্ধাদের দল, জামাতে মুক্তিযোদ্ধা আছে, এরা বাংলাদেশের সুস্থ রাজনীতির অন্তরায়। জামাতে মুক্তিযোদ্ধা আছে এই কথা বলে মুক্তিযুদ্ধকে তারা অপমান করছেন। মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা নস্যাৎ করতে চায়, তারা ধূলিসাৎ করতে চায়। তাদের সাথে গাঁটছড়া বেঁধেছে কে?
কামাল হোসেন, আসম আব্দুর রব সাহেবরা। কাজেই আমাদেরকে স্বতন্ত্র থাকতে হবে। এইবারে নির্বাচনের লড়াই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপক্ষের শক্তির লড়াই। কাজেই আমাদের সজাগ থাকতে হবে, অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে। এই অপশক্তি কোনো সময় দেশের মঙ্গল চায় না। মানুষের বিবেকের ভোটে আমরা জয়লাভ করব, ব্যালটের বিপ্লবে আমাদের পক্ষে আসবে। বিএনপি নির্বাচন নয়, বরঞ্চ নির্বাচন নিয়ে খেলা করে তারা নির্বাচনের পরবর্তীকালে এসে অথবা নির্বাচনকালীন সময়ে এসে সরকার পতনের আন্দোলন ঘটানোর জন্য যে কোনো জায়গায় সচেষ্ট তারা হবেন এবং নির্বাচন সম্পর্কে জনমনে আস্থা তৈরি করার তাদের এজেন্ডার মধ্যে তারা রেখেছে। জামায়াতের ভেতর মুক্তিযোদ্ধারাও আছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য জাতির চোখে ধুলো দেয়া বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন জামায়াত থাকলে জোট করবেন না বলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা যে ঘোষণা দিয়েছিলেন তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। বিশ্লেষকরা বলছেন ঐক্যফ্রন্টের মুক্তিযুদ্ধের সপক্ষের নেতারা জামায়াতের মতো বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়ে নিজেদের আদর্শ থেকে সরে এসেছেন। সরকার বিরোধী অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে ঐক্য গড়তে ডক্টর কামাল হোসেন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের শর্ত ছিল 20 দলীয় জোটের শরিক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতকে ঐক্য থেকে দূরে রাখতে হবে। জামাতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে প্রথম থেকেই। অন্যদিকে নানা নাটকীয়তায় জোট গঠন হওয়ার 1.5 মাস পর ঐক্যফ্রন্টের শরিক দল বিএনপি হঠাৎ করেই বৃহস্পতিবার জোটের কাছে জামায়াতের দলীয় অবস্থান পরিষ্কার করতে দাবি করেন তাদের দলেও মুক্তিযোদ্ধা রয়েছে, জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। এমন বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি ও এর শরিক জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজেদের স্বার্থ নির্বাচনী বৈতরণী পার হতেই যুদ্ধাপরাধী দল হিসেবে প্রতিষ্ঠিত জামায়াতকে স্বীকৃতি দিতেই তাদের এই অবস্থান। জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন, এটা একটা অভিনব তথ্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বার্থ হিসেবেই জামাতকে সাথে রেখেছে সবসময়। তাহলে জামাতকে নমিনেশনটা কিভাবে বিএনপি দিবে এবং সেই নমিনেশনটা দেওয়ার পরে তো সেটাকে একটু জাস্টিফাই করতে হবে। তো সেই জাস্টিফিকেশনের শর্ত হিসেবেই আমার ধারণা যে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তারা যে জামাত বিরোধিতার কথা বলেছিলেন সেগুলোকে এখন শেলফে তুলে রেখেছেন। নির্বাচনী বৈতরণী পার হওয়াটাই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল না থাকায় নিজেদের আদর্শের জায়গায় বিচ্যুতি ঘটেছে, যা জনগণকে বিভ্রান্ত করছে। ঐক্যফ্রন্ট যখন গঠিত হয় তখন বলা হয়েছে যেটা নির্বাচনী জোট, এখানে বিএনপির সাথে তারা আছে, জামাতের সাথে তারা নাই, এভাবে নানা কথা বলে আমার মনে হয় জাতিকে এক ধরনের একটা প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। বিএনপি জামাত একই পরিবার, সেই একই পরিবারের সদস্য হিসেবে তারা তো এখন জামাতের প্রতিনিধিরা তারা ধানের শীষ বিএনপি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য এগিয়ে যাচ্ছে। আদর্শচ্যুতি ঘটে তখন যা কিছু হওয়ার সেটাই আমরা লক্ষ্য করছি। এ অবস্থায় দ্বিধাগ্রস্ত না হয়ে স্বাধীনতার সপক্ষের শক্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণকেই তার অবস্থান নিতে হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোনো প্রার্থীকে দলীয় বিবেচনায় না নিয়ে শুধু প্রার্থী হিসেবে বিবেচনা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। নিরপেক্ষভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন সিইসি। নির্বাচনের মাঠে যেসব সরকারি কর্মকর্তা নিয়োজিত থাকবেন তাদের প্রশিক্ষণের আয়োজনে নির্বাচন কমিশন 10 দিনব্যাপী এই কর্মসূচিতে বৃহস্পতিবার অংশ নেন 8 জেলার 400 কর্মকর্তা। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ রেখে কাজ করতে হবে নিরপেক্ষভাবে। প্রত্যেকটা প্রার্থীর অভিযোগ সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। দলের পরিচয় নেই, তার ব্যক্তির পরিচয় নেই, তার পরিচয় হলো প্রার্থী। সিসি বলেন, মনোনয়নপত্র দাখিলের উৎসব প্রমাণ করেছে নির্বাচনী ব্যবস্থাপনায় আস্থা তৈরি হয়েছে সবার। এই আস্থা কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতেও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো সন্দেহ নেই। আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্বাস করার সুযোগ সময় এসেছে যে এদেশের যারা রাজনীতি করেন,
যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা নির্বাচনের আইন আচরণ বিধি মেনে এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন মাঠে, তাদের কারণে যেন তাদের আশা এবং তাদের প্রত্যাশাটা কখনো ব্যাহত না হয়। নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৩৫০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, এই কার্যক্রম সম্পন্ন করা হবে আগামী সপ্তাহের মধ্যেই। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দলভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চূড়ান্ত হিসেব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যায় সারা দেশে আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র জমা পড়েছে 281টি, অন্যদিকে বিএনপির পক্ষে জমা পড়েছে 696টি। এছাড়া জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা পড়েছে 233টি। স্বতন্ত্র প্রার্থী তার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 498 জন। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে জমা পড়েছে 1357টি। সব মিলিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকে জমা হয়েছে 2567টি মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী সারা দেশের 300 সংসদীয় আসনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল হয়েছে 3065টি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে কুষ্টিয়ার সাধারণ মানুষের প্রত্যাশার কথা। কুষ্টিয়া জেলার ভোটের লড়াইয়ে গুরুত্ব পাবে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। চর এলাকার জীবনমান উন্নয়ন, দৌলতপুর স্থলবন্দর ও গড়াই নদীর উপর সংযোগ সেতু নির্মাণও প্রত্যাশা সাধারণ মানুষের। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন অঙ্গীকারও গুরুত্ব পাবে ভোটের মাঠে। রাত 11টার সময় আরো থাকছে মাঠ যাচাইয়ে কয়েকটি আসনে একাধিক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। বৈধতা অনিশ্চিত হওয়ায় বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী বিএনপির। দণ্ডিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ। 2 বছরের বেশি দণ্ড হলেই নির্বাচনে অযোগ্য হবে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দিল। আজ হাইকোর্টের একক বেঞ্চ আদেশ দেন, দণ্ড স্থগিত বা আপিল বিচারাধীন থাকলেই তিনি নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হবেন। এ মতকে সাংঘর্ষিক উল্লেখ করে আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের 66 অনুচ্ছেদের 2 ঘ মতে নৈতিক স্খলনের মতো ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি দণ্ড হলেই তিনি নির্বাচনের অযোগ্য হবেন। এমনকি খালাসের পরও তাকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে আরও 5 বছর। সংবিধানের এই বিধান সামনে রেখে 2 বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা নির্বাচনের অযোগ্য বলে মঙ্গলবার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ। দণ্ড বা সাজা স্থগিতের কোনো বিধান নেই উল্লেখ করে আপিল বিচারাধীন দেখিয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মত দেন আদালত। হাইকোর্টের এই আদেশ বহাল থাকে আপিল বিভাগেও। দণ্ড স্থগিত চেয়ে বিএনপির এক মনোনীত প্রার্থীর আবেদনে বৃহস্পতিবার ভিন্ন মত দিয়েছেন উচ্চ আদালতের একটি একক বেঞ্চ। দণ্ড স্থগিত করে আদালত বলেছেন, দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকলেই তিনি নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হবেন। এই আদেশকে সাংঘর্ষিক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলছেন, আপিল বিভাগে যাবেন তারা। যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি আপিল দায়ের করেন আর সে আপিল যদি পেন্ডিং থাকে, তখন তার সাজাটা অনারেবল হাইকোর্ট ডিভিশন যদি সাসপেন্ড করে তাহলে তিনি আর্টিকেল 66 সাব আর্টিকেল 2D অনুযায়ী তিনি নির্বাচন করার অযোগ্য হবেন না। ডিভিশন বেঞ্চের বিপরীত ধর্মী আদেশ হলো এটা। এই আদেশের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আপিল বিভাগ করব। এই অর্ডার দিয়ে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করতেও চায়, কিন্তু আপিল বিভাগ যদি এটাকে সেটিসফাইড করে, তখন তার সে অধিকার থাকবে না। ফলে সাংঘর্ষিক এই অবস্থার সুরাহার জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে আছেন আইনজীবীরা। একজন বিচারক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ পর্যন্ত 231 জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন। দলে জায়গা করে নিয়েছেন 45 নতুন মুখ। কয়েকটি আসনে রাখা হয়েছে একাধিক প্রার্থী। সবশেষ প্রার্থীর পক্ষে মাঠ যাচাই করতেই এমনটি করেছেন বলে দাবি সাধারণ সম্পাদকের। দলের গুরুত্বপূর্ণ প্রার্থীরা এবার কে কোথায় নির্বাচন করছেন তা থাকছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে চলতি মাসের 9 তারিখ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 4 দিনে মোট 4023টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। যাচাই বাছাই শেষে গত রোববার দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করবেন গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসন থেকে। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসন থেকে নির্বাচন করবেন। আওয়ামী লীগের 4 যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুবুল আলম হানিফ নির্বাচন করবেন কুষ্টিয়া 3, ডাক্তার দীপুমণি লড়বেন চাঁদপুর 3 থেকে। বাকি 2 জন এবার মনোনয়ন পাননি। দলের 8 সাংগঠনিক সম্পাদকের মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর 2, চট্টগ্রাম 9 আসন থেকে লড়বেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, শরীয়তপুর 2 আসন থেকে লড়বেন এনামুল হক শামীম। বাদ পড়েছেন সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ 1, কাজী জাফরুল্লাহ ফরিদপুর 4, গোপালগঞ্জ 1 থেকে ফারুক খান নির্বাচন করবেন। শেরপুর 2 থেকে লড়ছেন মতিয়া চৌধুরী। প্রথমে নাম ঘোষণা না করলেও পরে জানা যায় ফরিদপুর 2 আসন থেকে লড়ছেন সাজেদা চৌধুরী। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তোফায়েল আহমেদ নির্বাচন করছেন ভোলা 1 থেকে। আমির হোসেন আমু ঝালকাঠি 2 আর গোপালগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করছেন শেখ সেলিম। ঢাকা 2 আসন থেকে লড়বেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন করবেন কিশোরগঞ্জ 1 থেকে। তবে এই আসনটিতে 2 জনের নাম রয়েছে। আর নতুন মুখ ও আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছে মাদারীপুর 3 আসন থেকে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর আব্দুস সোবহান গোলাপ, মাগুরা 1 আসন থেকে প্রধানমন্ত্রীর APS সাইফুজ্জামান শিখর, বাগেরহাট 2 আসনে লড়ছেন শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। এছাড়া ক্রিকেট তারকা মাশরাফি নড়াইল 2 ও দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিলও রয়েছেন এ তালিকায়। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লেও দলীয় মনোনয়ন জমা দিয়ে ভোটের লড়াইয়ে নামলেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেয়ায় দলে ক্ষোভ দৃশ্যমান না হলেও কয়েকজন প্রভাবশালী নেতার মনোনয়ন জমা না দেয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে গুঞ্জন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। কয়েকদিনের অবিরাম কর্মযজ্ঞে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে বিএনপি। দলীয় প্রত্যয়ন নিয়ে বুধবার মনোনয়নপত্র দাখিল করে এখন নির্বাচনের মাঠে সরব সারা দেশের ধানের শীষের প্রার্থীরা। তবে আদালতের একটি রায়ের পর দুর্নীতির মামলায় কারাবন্দী বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি এখন অনিশ্চিত। সঙ্গত কারণে বগুড়া 6 ও 7 এবং ফেনী 1 আসনে বেগম জিয়াকে মনোনয়ন দেয়া হলেও 3 আসনে বিকল্প প্রার্থী দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন নিলেও পরবর্তীতে বেগম জিয়ার বিকল্প হিসেবে বগুড়ার 2টি আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফেনী 1 আসনেও রয়েছে বিকল্প প্রার্থী। দলের হেভিওয়েট অন্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবারও লড়বেন কুমিল্লা 2 আসন থেকে। আর নোয়াখালী 5 আসনে ব্যারিস্টার মওদুদ আহমেদ লড়বেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। দলের স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসনে, মির্জা আব্বাস ঢাকা 8 আসনে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 আসনে, কয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3 আসনে, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা 2 আসনে এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা 6 আসনে। এছাড়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3 আসনে ও খন্দকার মাহবুব হোসেন বরগুনা 2 আসনে নির্বাচন করছেন। এদিকে দলীয় মনোনয়নপত্র নিয়েও শেষমেশ জমা দেননি দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেল। পছন্দ মতো আসন না পাওয়ায় তারা মনোনয়নপত্র জমা দেননি বলে খবর ছড়িয়ে পড়ে। তবে মোয়াজ্জেম হোসেন আলাল জানান বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি। এদিকে দলীয় সভা সেমিনার ও আন্দোলন কর্মসূচিতে সরব উপস্থিতি থাকলেও এই নির্বাচনে মনোনয়নপত্রই সংগ্রহ করেননি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বিকেল 5টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি তেরিং। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এবার ভোটের খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সংগঠনের আয়োজনে আসন্ন নির্বাচন নতুন প্রজন্মের ভাবনা শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। আলোচনায় অংশ নেন দেশের অভিনেতা, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় তরুণরাও আসন্ন নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তরুণরা সবসময় উন্নয়নের পক্ষে। আমরা চাই একটি আগামী সুন্দর বাংলাদেশ, যেখানে আমরা উন্নত জীবনযাপন করব, আমাদের আগামী প্রজন্ম সুন্দর জীবনযাপন করবে। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু আজকে এই একটা জায়গায় এসেছে এবং দেশকে গুছিয়ে এনেছে। সো এখন আগামী 5 বছর যদি আমরা বিশ্বাস করে নৌকার সহযাত্রী হতে পারি, তবে কিন্তু এই উন্নয়নগুলির রেজাল্ট আমরা দেখতে পাবো। বিভিন্ন সংবাদ মাধ্যমের নকল ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এবং গাজীপুরের টঙ্গী থেকে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন সামনে রেখে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এই কাজ করছিল গ্রেফতারকৃতরা। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইট নকল করে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশের অভিযোগ আসছিল গেল মাসখানেক ধরে। মূলত পত্রিকা কিংবা টেলিভিশনের অনলাইন সংস্করণে প্রকাশিত বিভিন্ন সংবাদকে বিকৃত করে নকল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে আসছিল এসব চক্র। র্যাব বলছে, গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন ও কামাল হোসেন অনলাইনে আউটসোর্সিং, ডোমেইন হোস্টিং, ওয়েব ডিজাইন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। একসময় তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল দাবি করে র্যাব বলছে, অনলাইনে টাকা আয় করা এবং রাজনৈতিক মতাদর্শ থেকে এই কাজ করে আসছিল তারা। মূল উদ্দেশ্যটা রাজনৈতিক, শুধু সরকার বিব্রত হয় যাতে রাষ্ট্রের নাশকতা করা যায়। আমরা এ পর্যন্ত যাদেরকে ধরেছি তারা শিবিরের একটা সম্পৃক্ততা তাদের সাথে পেয়েছি। এদিকে নিজেদের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে অনলাইনে সাধারণ মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বসুন্ধরা এলাকা থেকে আফ্রিকার বিভিন্ন দেশের 14 নাগরিককে গ্রেফতার করেছে র্যাবের আরেকটি দল। র্যাব বলছে, গ্রেফতারকৃতরা পর্যটন ভিসায় বাংলাদেশে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবৈধভাবে অবস্থান করে এসব প্রতারণা করে আসছিল তারা। জাতিসংঘে খুব বড় চাকরি করে অথবা কোনো বিভিন্ন বড় ব্যবসায়ী হিসেবে নিজেদের পরিচয় দেয় ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে। কিছুদিন পরে তারা জানায় যে তোমাদের জন্য আমরা কিছু ভালো ভালো উপঢৌকন পাঠাচ্ছি। পরবর্তীতে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেয় যে আপনার এই ট্যাক্সের টাকা দিতে হবে, অথবা আপনার মালগুলো অবৈধ, অথবা এগুলোকে আমাদের কিছু অতিরিক্ত টাকার প্রয়োজন, আপনার টাকাগুলো পাঠান। তখন তারা বিভিন্ন খাতে তাদেরকে টাকা নেয়। এই চক্রটির সঙ্গে বাংলাদেশি কয়েকজন নাগরিক জড়িত বলেও জানায় র্যাব। তাদের গ্রেফতারে অভিযান চলছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ। সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন ও মেয়ে শারিকা হোসেনকে 4 সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের আগাম জামিনের আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ইশাক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সম্পদের তথ্য বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশন 2008 সালের 1 সেপ্টেম্বর ইশাক ও শারিকাকে আলাদা নোটিশ দেয়, কিন্তু তারা সম্পদের তথ্য বিবরণী না দেয়ায় 2010 সালের 29 ও 30 আগস্ট রমনা থানায় 2টি মামলা করে দুদক। এর 8 বছর পর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন খোকার ছেলে ও মেয়ে। এফআইআর হওয়ার 8 বছর পরে এসে আগাম জামিন চাওয়ার বিধান নাই এবং দুপক্ষ শুনে মহামান্য হাইকোর্ট ডিভিশন সাদেক হোসেন খোকার ছেলে এবং মেয়েকে আগামী 4 সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এবং যদি ওনারা 4 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করে আইন অনুযায়ী যদি ওনারা কোনো জামিনের দরখাস্ত দিয়ে থাকে সেটা নিষ্পত্তি করার জন্য বলেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিবাত। দুপুরে ঢাকা সেনানিবাসে কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ রক্ষা মিশনে কন্টিনজেন্ট এর প্রতিস্থাপন হতে যাওয়া ব্যান এয়ারের সদস্যদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। একই সঙ্গে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ শেষে সদস্যরা দেশে ফিরে আসবেন বলে আশা করেন বিমান বাহিনী প্রধান। এখন পর্যন্ত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি ইউনিটে 358 জন সদস্য কাজ করে যাচ্ছেন। বিমান বাহিনী প্রধান জানান, গেল সময় শান্তিরক্ষা ছাড়াও সামাজিক সুরক্ষা ও উন্নয়নে বাংলাদেশের সদস্যরা অংশ নিয়ে সুনাম অর্জন করেছে, যা সেসব দেশে মূল্যায়নও করেছে। আগামীতেও তা অক্ষুণ্ণ থাকার আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে, যুদ্ধাপরাধী না হলে নির্বাচনে সমর্থন দেবে বিএনপি, মন্তব্য নেতাদের। দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন, বলছে আওয়ামী লীগ। 2 বছরের বেশি সাজা হলেই নির্বাচনে অংশ নিতে পারবেন না হাইকোর্টের এমন রায়ের 2 দিন পরই বিপরীত রায় আরেক বেঞ্চের। আপিলের সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। সারা দেশে আওয়ামী লীগের 281 এবং বিএনপির 696টি মনোনয়নপত্র দাখিল। নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতেই নকল নিউজ সাইট তৈরি করে বানোয়াট সংবাদ প্রচার জড়িত শিবির কর্মীরা। ব্রিফিংয়ে র্যাব, রাজধানী থেকে 2 জন গ্রেফতার। এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও মেয়ে সারিকাকে 4 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।